রেগুলার না হলেও আগে কখনো এমন হয়নি। বেশি হলে 2.5-3 মাসের মধ্যে হয়ে যেত। মেহেকের সন্দেহ হচ্ছে সে মা হবে না তো, কারণ ওর মধ্যে তো মা হওয়ার লক্ষণ বেশি প্রকাশ পাচ্ছে। মেহেক কয় মাস আগে ফেসবুকে একটা আর্টিকেল পড়েছিল, গর্ভবতী হলে কি কি লক্ষণ দেখা দেয়। ওর সাথে তা অনেকটাই মিলে যাচ্ছে। তবে চিন্তা, অনিদ্রা, রক্তশূন্যতার কারণেও এসব লক্ষণ হতে পারে। ওর আসল কোনটার জন্য ওর আসলে কোনটার জন্য এমন হচ্ছে তা বুঝতে পারছে না। শরীরটাও কেমন নির্জীব হয়ে থাকে। মেহেকের মনে হচ্ছে রাশেদ হাসান খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে দেয়, সেজন্য ঘোরের মধ্যে কাটে। তবে আজকে তেমন ঘোর লাগছে না, কিন্তু শরীরের মধ্যে কেমন জ্বালা পোড়া করছে। গলা শুকিয়ে আসছে, সহ্য করতে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার কোনো কিছুর জন্য নেশা হচ্ছে। ইস, মাথা ব্যথায় মনে হচ্ছে ফেটে যাবে। মেহেক চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে, তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর চোখে মাত্র তন্দ্রা ভাব এসেছে। এর মধ্যে মনে হচ্ছে ও উপরে কেউ একজন ঝাঁপিয়ে পড়েছে। নিজের শরীরের উপর ভার কিছু অস্তিত্ব টের পেয়ে মুহূর্তের মধ্যে মেহেকের তন্দ্রা কেটে গেল। চোখ খুলে দেখে একটা লোক ওকে খাটের মধ্যে চেপে ধরেছে। মেহেক লোকটাকে সরাতে ধস্তাধস্তি শুরু করে দিয়েছে, কিন্তু শরীর দুর্বল থাকায় লোকটার শক্তির সঙ্গে পেরে উঠছে না। তবে তাই বলে বেঁচে থাকতে নিজেকে শরীরে কলঙ্কের দাগ লাগাতে দেবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে বাঁচাতে লড়াই করে যাবে। কথাটা ভেবে মেহেক তার হাঁটু দিয়ে লোকটার মেন পার্টে জোরে বাড়ি দিল, কিন্তু তাতেও লোকটার কিছু হলো না। লোকটা ওদেরকে তাকিয়ে বিশ্রীভাবে হাসি দিয়ে বলল, এতটুকুই কোবরাকে ঘায়েল করতে পারবি না? তোর থেকে তেজি মাগিরা আমার কাছে এলে বিড়াল হয়ে যায়। তুই তো শালি তাদের তুলনায় পানির ভাত। কোবরা যখন মেহেককে এসব কথা বলছিল, মেহেক সে মেহেক সে ফাঁকে শরীরের সব শক্তি লাগিয়ে কোবরাকে ধাক্কা দেয়। কোবরা অন্যমনস্ক থাকায় মেহেকের ধাক্কা খেয়ে ওর থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে। সামান্য সুযোগ পেয়ে মেহেক তাড়াহুড়া করে খাট থেকে নামতে যায়। কোবরা ঝট করে মেহেকের এক হাত ধরে ফেলল। মেহেক কোবরার কাছ থেকে ছাড়া পেতে কোবরার সাথে ধস্তাধস্তি করার এক পর্যায়ে মেহেককে মেহেক কোবরার চোখে মুখে খামচে নখ বসিয়ে দিল, এবং যে হাত দিয়ে ওকে ধরেছে তাতে কামড় দিয়ে দাঁত বসিয়ে দেয়। পায়ের নিচে দিয়ে রক্তের ফোয়ারা ছুটে যাচ্ছে। পেটের ভিতরেও কোমরের নিচে থেকে ব্যথায় ছটফট করছে। চিৎকার করার শক্তিটুকু পাচ্ছে না। এমন ব্যথা আগে কখনো অনুভব হয়নি। কোবরার কাছ থেকে বাঁচতে ধস্তাধস্তি করতে হয়। মেহেক নিজেকে বাঁচাতে কোবরার হাতে দাঁত বসিয়ে দিলে কোবরা রেগে মেহেককে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মেহেক ধাক্কা সামলাতে না পেরে ধপাস করে ওপর হয়ে ফ্লোরে পড়ে যায়। সে নিচে পড়ে মা বলে একটা চিৎকার দেয়, তবে তার চিৎকারে হয়তো কারো কানে পৌঁছতে পারেনি। নিচে পড়ার পর থেকেই ব্যথায় ছটফট করছে। ওর ছটফটানি দেখে ও চিৎকার শুনে কোবরা হেসে হেসে বলে, আরও জোরে চিৎকার কর, যেন তোর ছটপটানি প্রিন্সের কানে বাজে, তোর কষ্ট অনুভব করতে পারে। কোবরা কথা বলতে বলতে মেহেকের কাছে গিয়ে ওকে টেনে দাঁড় করিয়ে ওয়ালে চেপে ধরে। কোবরা মেহেকের কাছাকাছি যাবার আগে পায়ের তলায় ভেজা অনুভূতি হয়, নিচে তাকিয়ে চমকে ওঠে। এই শালির তো পা দিয়ে রক্তের ফোয়ারা ছুটছে। ধ্যাত, এটা কিছু হলো? ভাবলাম আজকে সারা রাত শালিকে নিয়ে কাটাবো, এখন তো রাতটাই বরবাদ মনে হচ্ছে। ছি ছি, কী অবস্থা! শালিকে দেখে আমার খায়েশ মেটানোর রুচি চলে গেছে। এই মাগের জন্য আমার রাতটাই শেষ হয়ে গেছে। তারপর কোবরা জোরে জোরে বলল, আজকে তোকে ছেড়ে দিচ্ছি, তবে এরপর যেদিন আসবো, আজকে আমাকে খালি মুখে ফেরানোর শাস্তি সেদিন ভাগ করবি। হিসিয়ে কথাটা বলে কোবরা রুম থেকে যায়। এদিকে মেহেকে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ইস, ব্যথায় মনে হচ্ছে মরেই যাবে। নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছে। এখানেই পড়ে যাবে এমন মনে হচ্ছে। এর মধ্যে মনে হচ্ছে পেটের ভেতর থেকে তীব্র কিছু ছিঁড়ে বের হয়ে যাচ্ছে, আশেপাশে সবকিছু ধ্বংস করে দিচ্ছে এমন অনুভব হচ্ছে। হঠাৎ করে মনে হলো প্লাজো ফাঁক দিয়ে পা বেয়ে দলা পাকে কিছু নিচে পড়ছে। মেহেক অনেক কষ্ট করে নিচের দিকে তাকিয়ে থমকে যায়। ওর পায়ের কাছে একটা রক্তাক্ত ছোট মানব ভ্রূণ। এই দৃশ্য দেখে মেহেক দাঁড়ানো থেকে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। মাথাটা ভ্রূণের পাশে পড়াতে চোখ ওখানে আটকে থাকে। কিছুক্ষণ আগেও ব্যথায় ছটফট করছিল, কিন্তু এখন ওর শরীর ব্যথা হচ্ছে কিনা বলতে পারবে না। বুকের মধ্যে কিছু একটা চাপ দিয়ে কেমন দলা পাকিয়ে আছে। মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মেহেকের চোখের সামনে পালিয়ে আসার আগে প্রিন্সের সে হাস্যোজ্জ্বল মুখটা ভেসে আসছে। বাবা হবে শুনে লোকটা পাগলের মতো করছিল। কি রেখে কি করবে ভেবে পাচ্ছিল না। তার খুশির সীমা ছিল না, কিন্তু এখন কি হবে?
মেহেক তো ভেবেছিল সে প্রিন্সকে বাবা হবার মিথ্যা সংবাদ দিয়েছে, কিন্তু তা যে চরম সত্য সেই তো জানতো না। এতদিন সে যে মিথ্যার মধ্যে ছিল তার জ্বলন্ত প্রমাণ চোখের সামনে, তার নারী ছেড়ে মাংসপিণ্ড। মা হয়ে সে বাচ্চাটাকে খুন করে ফেললো। প্রিন্সকে দেওয়া তার অভিশাপ এভাবে ফলে যাবে তা সে ভাবেনি। মেহেকে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। সে একজন মা হয়েও তার সন্তানকে মারতে পেটে বন্দুক ধরেছিল। প্রিন্স সেদিন তাকে কত অনুরোধ করেছিল, কিন্তু সে তা শোনেনি, বরং বাচ্চাটাকে নিয়ে কত আজে বাজে খারাপ কথা বলেছে। তাই তোর বাচ্চাটা অভিমান করে ওর থেকে দূরে চলে গেল। আমি কেমন মা যে সন্তানের অস্তিত্বের কথা বুঝতেই পারিনি। আমি তো মা নামের কলঙ্ক। আমার তো মরে যাওয়া উচিত। আচ্ছা, প্রিন্স যখন জানবে আমাদের বাচ্চাটা আর নেই, তখন তার কি অবস্থা হবে? মা বাবাকে হারানোর ব্যথা সন্তানকে পেয়ে ভুলতে চেয়েছিল, কিন্তু আমার জন্য তা হয়নি। সন্তানকে হারানোর ব্যথা লোকটা সহ্য করতে পারবে তো? মেহেকের চোখের সামনে ভেসে আসছে প্রিন্সের সাথে কাটানো মুহূর্তগুলো। এদিকে ফ্লোরে রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে। মেহেকের চোখে ঘুম নেমে এসেছে, তাকিয়ে থাকতে পারছে না। বাচ্চাটা ওকে ডাকছে সাথে যেতে। মেহেক মুচকি হেসে চোখ বন্ধ করে নেয়। বাচ্চাটাকে তার সাথে যেতে ডাকছে, আর ডাকবে না কেন? ছোট মানুষ মাকে ছেড়ে থাকতে পারে নাকি? আর আমার বাচ্চাটা মাত্র কয়েক ইঞ্চি। এতটুকু ছেলে মা ডাকছে, সঙ্গে যেতে কথাটা ভেবে মেহেক মুচকি হেসে চোখ বন্ধ করে নেয়। ওর দু চোখ জুড়ে প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু ওকে যে সন্তানের সাথে যেতে হবে, না হলে এতটুকু বাচ্চা মায়ের জন্য কাঁদবে তো। সোনা, একা একা ভয় করছে? ভয় পাস নে, আমি এখানে আছি তো। আসছি সোনা, তোর সাথে আসছি। বিড়বিড় করে কথাগুলো বলে একবারে নিশ্চুপ হয়ে যায়। সিকান্দার মির্জা ওরফে রাশেদ হাসান আজকে মনের সুখে মদ গিলছে। আজকে ওকে বাধা দেওয়ার জন্য তার বস কোবরা সময় পাবে না। মেয়ে মানুষ পেলে তার বস আশেপাশে সবকিছু ভুলে যায়। তার রাশেদ হাসান ভালো করেই জানে, সেখানে মেয়েটা যদি হয় তার জাতশত্রুর বউ, তাহলে তো কথাই নেই। ইস, বসের জীবনটা পুরাই মাখনের মতো। টাকা, মদ ও মেয়ে মানুষ হলে জীবন যে রঙিন হয়ে যায়। আজ মদ খেয়ে মাতাল হতে ইচ্ছে করছে না। অনেকদিন হলো কোনো নারীর সাংস্কৃতি পাচ্ছি না। একটা নারী দেহের প্রয়োজন খুব অনুভব হচ্ছে, কিন্তু বস নামক ভয়ঙ্কর কোবরার ভয়ে এতক্ষণ এটা মাথায় ছিল না। তবে ব্যাপার না, একটু মদ দিলে তারপর এখান থেকে একটা ধরে নিয়ে মজা করা যাবে। এইসব ক্লাবে তো এটা ডাল ভাতের মতো। রাশেদ হাসান যখন এসব ভাবছিল, সে সময়ে 20 বা 22 বছর সুন্দরী একটি নারী এসে তার পাশে শরীর ঘেঁষে দাঁড়ায়। মেয়েটার একটু ছোঁয়ায় যেন তার শরীরে কারেন্ট শক খাচ্ছে। রাশেদ হাসান তো মেয়েটার রূপ আর ফিগার দেখে বাকবাকুম অবস্থা। এত জল না চাইতে বৃষ্টির মতো অবস্থা। মনে মনে একটা নারী হলেই চলবে ভাবছিল, কিন্তু এত সাক্ষাৎ রূপের রানী এসে তার দরজায় কড়া নাড়ছে। আজকে কার মুখ দেখেছে এখানে এসেছিল তা জানতে পারলে ভালো হতো। এদিকে রাশেদ হাসানের মেয়েটার হাবভাব দেখে মনে হচ্ছে এর সাথে জোর জবরদস্তি করতে হবে না, চাওয়ার আগেই সব পেয়ে যাবে। মনে হচ্ছে অনেকদিন পর আজকে রাতটা মন্দ কাটবে না। কথাটা ভেবে রাশেদ হাসান মেয়েটার দিকে তাকিয়ে বলল, হ্যালো মিস, ইউ আর লুকিং সো হট। তার কথা শুনে মেয়েটা মুচকি হেসে আবেদনময়ী কণ্ঠে বলল, থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট সুইট বয়। রাশেদ হাসান মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তাই বুঝি? তা সুন্দরী, তোমার নাম কি? নাম দিয়ে কি করবে সোনা? এর থেকে আমার রূপের সুধা লাগবে নাকি তাই বলো। এখানে নাম জিজ্ঞেস করে সময় নষ্ট কে করে? এমন আগুন সুন্দরীর রূপের সুধা পেতে মন্দ হয় না। তাছাড়া এমন রসগোল্লা চেকে দেখতে কে না চাই। মেয়েটা রাশেদ হাসানের কথা শুনে বলে, রসগোল্লার স্বাদ নিতে হলে তো আমার সাথে যেতে হবে সোনা, যাবে নাকি? তাহলে এসো। চলো সুন্দরী। রাশেদ হাসান মেয়েটার সাথে যেতে নিলে কোবরার লোক তাকে যেতে নিষেধ করেন। রাশেদ হাসান ওদের উপর ক্ষেপে বলে, শালা, আমাকে বাধা দিলে আজকে তোর খবর আছে। এমনিতেই কিন্তু আমার মাথা গরম হয়ে আছে। শালার ভাই, একবারও ভাবছিস আমাদের বসের নিত্য নতুন মেয়ে লাগে? কই, আমাদের কথা তো সে একবারও ভাবে না। আমরা কি পুরুষ না? সব গরম বুঝি তার একারই আছে। সে আমাদের বেলায় যত সব ফালতু নিয়ম বেঁধে দেয়।
রাশেদ হাসানের কথা শুনে লোকগুলো তবুও রাশেদ হাসানকে মেয়েটার সঙ্গে যেতে দিচ্ছিল না। রাশেদ হাসান তখন ওদের কানে ফিসফিসিয়ে বলল, আমাকে যেতে দে। এই শালা, স্বাদ আমি একা নেব না, তোদেরকেও স্বাদ নিতে দেব। রাশেদ হাসানের কথাগুলো বলতে দেরি, ছেলেগুলো ফিচকে হেসে সরে যেতে দেরি হয়নি। ওদিকে মেয়েটা কোমর দুলিয়ে দুলিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। রাশেদ হাসান সেদিকে তাকে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। মেয়েটা ক্লাবের শেষ মাথার দিকে যেতে দেখে রাশেদ হাসান বলে, এদিকে কোথায় যাচ্ছ? রুম তো পিছনে ফেলে এসেছি, আর সামনে তো ভিআইপিদের রুম, সেখানে তোমাকে আমাকে ঢুকতে দিবে না সোনা। মেয়েটা রাশেদ হাসানের দিকে তাকে মুচকি হেসে বলে, তোমাকে ঢুকতে না দিলেও আমাকে দেবে। তাছাড়া এখানে আমার জন্য সবসময় একটা রুম বুক করা থাকে। তুমি ইচ্ছে হলে এসো, না হলে কেটে পড়ো তো। এত পেঁচাল শোনার সময় নেই। রাশেদ হাসান মেয়েটার কথা শুনে মনে মনে বলল, শালির কথাই তো মনে হয় না বেদামি শিল্পপতিদের সাথে ওঠা বসা। বেশ তো, আমার জন্য ভালোই। মনের মধ্যে কেমন ফুর্তি লাগছে, কেমন মনে হচ্ছে আজকে চাঁদ রাত। কিন্তু রাশেদ হাসান তো জানে না ভিতরে ওর জন্য কি অপেক্ষা করছে। রাত রাত অমাবস্যায় পরিণতি হতে সময় লাগবে না। মেয়েটা রাশেদ হাসানকে অন্ধকার একটা রুমে নিয়ে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। তারপর লাফ দিয়ে তার পেটের উপর উঠে বসে দুই হাতের উপর হাত রেখে জড়িয়ে ধরে। রাশেদ হাসান তো মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। মেয়েটার এতটুকু ছোঁয়া পেয়ে সব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। রাশেদ হাসান আদুরে গলায় মেয়েটিকে বলল, বেবি, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, লাইটের আলোয় তোমার ওই রূপ দেখতে চাই। চাঁদনি রাতের সৌন্দর্য তোমার রূপে কেমন ফিকে হয়ে গেছে তা এই দুচোখ দিয়ে দেখতে চাই। রাশেদ হাসান যখন কথাগুলো বলছিল তার মধ্যে রুমে অন্য একটা পুরুষের কণ্ঠ ভেসে এলো। ওয়েল ডান সোনালি, আমি জানতাম কাজটা তুমি ঠিক মতো করতে পারবে। 1 মাস ধরে আমাদের অপেক্ষার আজ অবসান ঘটলো, কি বলো? মেয়েটা পুরুষ কণ্ঠ শুনে রাশেদ হাসানের কাছ থেকে সরে এসে বলল, জি, মাই প্লেজার বস। এদিকে অন্ধকার রুমে হঠাৎ করে পুরুষ কণ্ঠ শুনে এবং মেয়েটাকে দূরে সরে যেতে দেখে রাশেদ হাসান ঘাবড়ে গেল। আর কণ্ঠটা হুবহু প্রিন্সের মতো মনে হচ্ছে। কথাটা ভেবে রাশেদ হাসান তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গেলে ঠাস করে বিছানায় পড়ে গেল, কারণ তার দুই হাতে শিকল দিয়ে আটকানো। রাশেদ হাসান চিৎকার করে বলল, শালি, তুই আমার সাথে 2 নাম্বারই করছিস তো? কি ভেবেছিস আমাকে আটকে ফেলছিস? তাহলে ভুল। আমার ছেলেরা বাইরে আছে, কিছুক্ষণ পর তোকে কি অবস্থা করে দেখে নিস। আর একবার আমি ছাড়া পাই, তারপর দেখিস আমি এবং আমার বস তোর এমন অবস্থা করবে যে নিজেকে নিজেই চিনতে পারবি না। কথাটা বলা মাত্র হঠাৎ করে রুমের লাইট জ্বলে ওঠে। রাশেদ হাসান আশেপাশে তাকিয়ে ওর একটু সামনে প্রিন্সকে সোফায় পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে চমকে যায়। প্রিন্স রাশেদ হাসানের দিকে তাকিয়ে বলল, ওর কি হবে তা তোর ভাবতে হবে না। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি কিনা আগে তাই ভাব। রাশেদ হাসান প্রিন্সের কথা শুনে হড়বড় করে বলল, বাবা, বিশ্বাস করো, আমি তোমাকে ধোঁকা দিতে চাইনি। ওই মেহেক আমাকে বাধ্য করেছিল এমন করতে। কে কি করেছে তা পরে ভাববো, আগে বল আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছিস কুত্তার বাচ্চা? আমি জানি না বাবা, তোমার ওখান থেকে আসার পর মেহেক আমাকে ধোঁকা দিয়ে কোবরার সাথে চলে গেছে। আর জানো এই কোবরা কে? এই কোবরা হচ্ছে তোমার চিরশত্রু এবং মেহেকের এক সময়ের প্রেমিক। সিকান্দার মির্জা, তোকে খুন করে ফেলবো। আমার বউকে নিয়ে একটাও বাজে কথা বললে। সত্যি করে বল, আমার বউকে কোথায় আটকে রেখেছিস তোরা? ছি বাবা, শ্বশুরকে কেউ নাম ধরে ডাকে? আর আমি তো বলছি আমি জানি না মেহেক কোথায় আছে। ও যে ধরনের মেয়ে, দেখো গিয়ে কোবরার সাথে কোথাও বসে ফুর্তি করছে। কথাটা বলার পর মনে হলো ইস, আমি কি বলে ফেললাম। মেহেক যে বন্দি আছে তা তো প্রিন্স জানেই। থেকে প্রিন্স মাহমুদ রাশেদ হাসানের কথা শুনে সোনালির দিকে তাকিয়ে বলল, সোনালি, এই হারামজাদার মুখ খোলার ব্যবস্থা করো। আর সিকান্দার মির্জা, তুই নিশ্চিত থাকতে পারিস এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, কারণ এতক্ষণ আমার গার্ডসরা তোর চেলাদের শেষ করে দিয়েছে। আর সোনালি,
সময় কম, জলদি এর পেট থেকে কথা বের করতে হবে। সোনালি প্রিন্সের হুকুম পেয়ে রাশেদের হাসানের মেন পয়েন্টে সজোরে কয়েকটি লাথি মারে। এত বছরে প্রিন্স সোনালীকে সহজে পুরুষদের কাবু করার শিক্ষা দিয়েছে। এতদিন কাজে না লাগলেও আজকে তো কাজে লেগেছে। এদিকে মেন পয়েন্টের পরপর লাথি খেয়ে রাশেদ হাসান গগন বিদারী চিৎকার দেয়। সোনালী সেদিকে ধ্যান না দিয়ে আবারও লাথি দিতে এগিয়ে গেলে রাশেদ হাসান ভয় পেয়ে বলে, আমাকে মেরো না, আমি বলছি। সোনালী প্রিন্সের দিকে তাকিয়ে বলল, বস, এটা কোনো কথা হলো? শালায় আগেই সব বলতে রাজি হয়ে গেছে। আমি আরো ভাবলাম একটু ভালো করে খাতির যত্ন করব, তার হলো না। সোনালীকে ইশারায় চুপ থাকতে বলে রাশেদ হাসানের কাছে এসে বলল, মেহেক কোথায়, জলদি বল। মেহেক কোবরার পুরনো আস্তানায় আছে। তুই মিথ্যা বলছিস, ওখানে মেহেক নেই। আমি মিথ্যে বলছি না, মেহেক ওখানেই, তবে মাটির নিচে একটা রুমে বন্দি আছে। ওখানে যেতে পারবো কিভাবে সেটা বল। পুরনো আস্তানার নিচতলায় একেবারে দক্ষিণ সাইডে একটা স্টোর রুম আছে। রুমের মধ্যে সব নষ্ট জিনিসপত্র রাখা। সেখানে একটি পুরনো বড়সড় আলমারি রয়েছে। ওটার পাট খুললেই কিছু কাপড় রাখা, তা সরিয়ে দিলে একটা লকার রয়েছে। আমার পকেটে একটা চাবি আছে, এটা লকারে দিলেই আলমারির পিছনের পাট সরে যাবে। ওখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা। ওখানে একটা রুম আছে যেখানে মেহেককে রাখা হয়েছে। সিকান্দার মির্জার কথা শুনে প্রিন্স সোনালীর দিকে তাকিয়ে বলল, ওকে আমার গোপন আস্তানায় রেখে আসবে, আমি না আসা পর্যন্ত ভালো মতো খাতির যত্ন করবে। প্রিন্সের স্টাইলে কথাটা বলে প্রিন্স রনির সাথে ফোনে কথা বলতে বলতে বের হয়ে যায়। 4 ঘন্টা পর প্রিন্স কিছুক্ষণ আগে কোবরার পুরনো আস্তানায় পৌঁছেছে। এখানে পৌঁছাতে কয়েক দফা বাধার মুখে পড়তে হয়েছে। কোবরার লোকজন আস্তানার বাহিরে এবং জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। ওদের দেখে গুলি ছোড়ে। হঠাৎ হামলা হওয়ায় ওর 2 জন গার্ড আহত হয়েছে। এখনো বাহিরে গোলাগুলি চলছে। প্রিন্স এবং রনি কোবরার গার্ডদের ফাঁকি দিয়ে আস্তানায় ঢুকেছে। কোবরার লোকজনের জন্য ওর গার্ডরা যথেষ্ট, তাই ওখানে সময় নষ্ট না করে মেহেকের কাছে যাওয়া জরুরি মনে হচ্ছে। প্রিন্স এখন স্টোর রুমের খুব কাছে। ওর বুকের মধ্যে দুরুদুরু করছে। সন্ধ্যা থেকে শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে ওর প্রিয় কিছু ওকে ছেড়ে চলে যাচ্ছে। বুকের ভেতর অসহ্যকর এক যন্ত্রণা হচ্ছে। মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে, মেহেক ঠিক আছে তো? আমাদের সন্তানটা পৃথিবীর আলো দেখতে পাবে তো? স্টোর রুমের মধ্যে ঢুকে প্রিন্সের মনে হলো সেদিন এই রুমে সে এসেছিল। তখন ওর বারবার মনে হচ্ছিল মেহেক এখানেই আছে। সেদিন যদি ঠিক মতো খুঁজতো তাহলে এতদিন মেয়েটাকে কষ্ট করতে হতো না। কথাটা ভেবে আলমারির পার্ট খুলে কাপড় সরিয়ে লকারের চাবি দিতেই পিছনের অংশটা সরে যায়। প্রিন্স নিচে যেতে নিলে রনি ওর সাথে যাচ্ছিল, কিন্তু প্রিন্স ওকে ওখানে থাকতে বলে। ওর আসতে দেরি হলে না হয় রনি নিচে যাবে। আসলে প্রিন্স চাচ্ছে না রনিকে ভেতরে নিতে, কারণ মেহেক কি অবস্থায় আছে তা তো প্রিন্স জানে না। সেজন্য একা যাচ্ছে ভিতরে। প্রিন্স নিচে যাওয়ার পর সামনে একটা দরজা দেখতে পায়। দরজা ঠেলে ভিতরে গিয়ে আশেপাশে তাকিয়ে মেহেককে খুঁজতে থাকে। মেহেককে দেখতে না পেয়ে ভাবলো সিকান্দার মির্জা কি আমাকে ভুল তথ্য দিয়েছে। ফ্লোরের দিকে তাকিয়ে কথাটা ভেবে চমকে ওঠে। খাটের নিচ দিয়ে রক্তের স্রোত এসে সারা ফ্লোর তলিয়ে যাচ্ছে। এত রক্ত দেখে প্রিন্সের ভয় করছে। কোথায় থেকে রক্ত আসছে তা দেখতে সামনে এগিয়ে যায়। খাটের অন্য পাশে এসে মেহেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানে বসে মেহেকের মাথায় ফ্লোর থেকে উঠিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগলের মতো কপালে ও গালে চুমু দিতে দিতে বলে, এই বউ, তোমার কি হয়েছে? এত রক্ত কেন? কোথায় ব্যথা পেয়েছো বউ? ও বউ! কয়েকবার ডেকে সাড়া না পাওয়ায় মেহেকের ঝাঁকি দিতে গিয়ে মেহেকের পাশে ফ্লোরে পড়ে থাকা রক্তাক্ত মানবভ্রূণের দিকে চোখ যায়। সাথে সাথে প্রিন্সের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হঠাৎ করে মনে হচ্ছে শরীরের মধ্যে কোনো শক্তি পাচ্ছে না। ওর যে হাত মেহেককে এতক্ষণ ধরেছিল তা আলগা হয়ে গেল। প্রিন্সের হাত আলগা হওয়াতে মেহেক ফ্লোরে পড়ে গেল। সেদিকে প্রিন্সের খেয়াল নেই। সে এক ধ্যানে সদ্য ঝরে যাওয়া রক্তাক্ত ভ্রূণের দিকে তাকিয়ে থমকে গেছে। আমার একটা আদেশে বা ইশারায় কারো জীবনের বাতি থেমে যায়। আমার মমতার হাত কারো মাথায় বুলিয়ে দিলে সে শূন্য থেকে পরিপূর্ণ হয়ে যায়। মাফিয়াদের বস আমি। দেশে বিদেশে আমার লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই আমাকে ক্ষমতাধর ব্যক্তি মনে করে। আমার এত ক্ষমতা থেকে লাভ কি হলো? তোকে তো বাঁচাতে পারলাম না।
এই সুন্দর পৃথিবীর আলো দেখার আগেই তোকে ওরা শেষ করে দিল। আর আমি বাবা হয়েও কিচ্ছু করতে পারলাম না। ওরা তোর বদলে আমাকে মারলেও এতটা কষ্ট হতো না সোনা। তুই যে আবার অন্ধকার জগতে আলো হয়ে এসেছিলি সোনা। আমার জীবনে প্রদীপ ছিলি তুই। সেই প্রদীপের শেষ বেঁচে থেকে আমি কি করে মেনে নেব? এই শাস্তি থেকে তো মৃত্যু অনেক ভালো। তোকে নিয়ে কল্পনার পাহাড় ছিল যা ওরা গড়িয়ে দিয়েছে। তুই জানিস এদিকে আমি তোকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। তোর মায়ের গর্ভে ছিলি তখন থেকে। তোর প্রথম আগমন আমাকে বাঁচাতে অনুপ্রেরণা দিচ্ছিল। তোর মায়াবী মুখের হাসি দেখতে চেয়েছি, কিন্তু পারলাম না। তুই প্রথম কথা বলতে চেষ্টা করবি, হোঁচট খেয়ে হাঁটতে শেখা। সারাদিন ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার পর তুই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়বি আমার কোলে। তোকে নিয়ে কত শত ইচ্ছে এঁকেছি মনের মধ্যে। এখন তার কি হবে? তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিস? তুই জানিস তোকে ছাড়া আমার কাছে এখন বাঁচাবো না একই। প্রিন্স বিড়বিড় করে কথাগুলো বলছে আর ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ করে ওর চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। প্রিন্স ভ্রুণটি চোখের সামনে এনে বলল, সোনা, তোকে যারা আবার বুকে আসতে দেয়নি তাদের একটাকেও আমি ছাড়বো না। এদের এমন বিভৎস মৃত্যু দিব যে কখনো ওরা কল্পনাও করেনি। আমার কলিজা হাত দিয়ে ওরা খাঁচ হয়নি, টেনে তা ছিঁড়েছে। তাদের পরিণতি কতটা ভয়াবহ হবে জানতেও পারবে না। ওদের শাস্তি দেখে আমার শত্রুরাও ভয় কেঁপে উঠবে। ভালো হতে চেয়েছিলাম, তার মূল্য দিতে হয়েছে আমার সন্তানকে, কিন্তু ওদের মূল্য দিবে কে? অন্যদিকে রনি আধা ঘন্টার বেশি সময় ধরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তার বস এত দেরি করছে কেন তাই তো বুঝতে পারছে না। সিকান্দার মির্জার কথা অনুযায়ী রুমের মধ্যে ভাবি ছাড়া আর কেউ নেই, তাহলে ভাই এখানে আসছে না কেন? আচ্ছা, সিকান্দার মির্জা আমাদের ভুল ইনফরমেশন দেয়নি তো? বস ও মেহেক ভাবির ভিতরে ঠিক আছে তো? আর আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা বোকামি ছাড়া কিছুই নয়। কথাগুলো বলতে বলতে রনি ভিতরের দিকে গেল। দরজা খোলা থাকায় রুমের মধ্যে সরাসরি প্রবেশ করলো। রনি ভিতরে এসে চমকে যায়। ফ্লোরে এত রক্ত কেন? আর বস খাটের ওই পাশে বসে বিড়বিড় করে কি বলছে? মেঘ ভাবির কিছু হয়নি তো? কথাগুলো ভেবে দ্রুত প্রিন্সের কাছে যায়। ওখানে গিয়ে মেহেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রনির মনে চলা প্রশ্নগুলোর সব উত্তর পেয়ে গেল। রনি সবচেয়ে আশ্চর্য হচ্ছে এটা ভেবে মেহেক ভাবি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সেদিকে প্রিন্সের খেয়াল নেই। যেখানে ভাবির কিছু হলে বস পাগল হয়ে যায়, সেখানে আজ এত নীরব। রনির হজম করতে কষ্ট হচ্ছে। বসকে কেমন যেন বিভ্রান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে বস তার নিজের মধ্যে নেই। বস এটাও ভাবছে না ভাবি আর কিছুক্ষণ এভাবে থাকলে মারা যেতে পারে, নাকি তিনি মারা গেছেন তাই বস এমন উদ্ভট আচরণ করছে। রনি কথাগুলো ভেবে বসকে ধরতে গিয়ে থমকে গেছে, কারণ তার বসের হাতের তালুতে রক্তাক্ত মানব গঠনের মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডটি যে বসের সন্তান তার রনি বুঝতে অসুবিধা হচ্ছে না। বস সেদিকে তাকে বিড়বিড় করে কে যেন বলে চলছে। মানুষটা কতজনের সন্তানের স্বপ্ন পূরণ করেছে, তার স্বপ্নটা এমন পরিণতি তো মানতে কষ্ট হচ্ছে। সে তো বাবা, তাহলে তার অবস্থাটা কেমন তা ভাষায় বলার মতো না। তবে বসকে ভালো রাখতে পারবে একমাত্র মেহেক ভাবি, তাই যে করি হোক তাকে বাঁচাতে হবে। কথাটা ভেবে প্রিন্সের কাঁধে হাত রাখলো। প্রিন্স কাঁধে কারো ছোঁয়া পেয়ে পিছনে তাকায়। তাকে রনিকে দেখে কিছু না বলে আগের মতো বাচ্চার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতে চলেছে। রনি প্রিন্সের এমন কাণ্ডে ভাষা হারিয়ে ফেলেছে। রনি দীর্ঘশ্বাস ছেড়ে বসের কাঁধে হাত রেখে বলল, বস একজন আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের বলে অন্যজন না আবার না ফেরার পথে চলে যায়। প্রিন্স রনির কথা শুনে হতভম্ব হয়ে বলে। কি বলছো এসব? রনি প্রিন্সের দিকে তাকে সাহস নিয়ে বলল, আচ্ছা, মেঘ তো আমার বুকে ছিল, সেখান থেকে পড়লো কখন? রনির কথা শুনে প্রিন্সের টনক নড়ে। সে নিজের কষ্টে এতটাই বিভোর হয়েছিল যে মেহেকের কথা একদম ভুলে গেছে। মেহেকের নিস্তেজ দেহ দেখে প্রিন্সের মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউ খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করছে। মেহেকের কিছু হলে মনকে কি বলবে? কথাটা ভাবা মাত্র পকেট থেকে একটা রুমাল বের করে ভ্রুঞ্চিকে রুমাল দিয়ে পেঁচিয়ে রনিকে বলে। রনি অবাক হয়ে বলল। রনিকে অবাক হতে দেখে প্রিন্স ওকে বলে, হ্যাঁ, আমার বাচ্চা। তোমার কাছে এটা একটা মাংসপিণ্ড, কিন্তু আমার কাছে আমার দেহের অংশ।
আমার সন্তান। রনি প্রিন্সের কথা ভ্রুণটিকে নিজের হাতে নেয়। প্রিন্স সময় নষ্ট না করে মেহেককে কোলে তুলে নেয়। রনি তা থেকে হাতের তালুতে ভ্রুণটি রেখে ডাক্তার ইজাজকে ফোন দেয়। ভাবি অসুস্থ, প্রিন্স ভাইকে নিয়ে আসছে। ভাই আপনি ওটি রেডি করুন এবং আপনার বিশ্বস্ত কোনো গাইনি ডাক্তার ওটিতে এনে রাখুন। আর খেয়াল রাখবেন বিষয়টি যেন বাইরে না যায়। কথাগুলো বলে রনি ফোন কেটে দিল। প্রিন্স আর রনি মেহেককে নিয়ে বের হয়ে আসে। বাহিরে এখনো গোলাগুলি চলছে। বাহিরে একজন গার্ডকে বলল, এখানে নিশ্চয় দক্ষিণ সাইডে একটা গোপন রুম আছে, ওটা ভালো মতো চেক করবে। ওখানে সিসি ক্যামেরায় যত রেকর্ড তা বের করে আমার কাছে নিয়ে আসো। কথাটা বলে প্রিন্স মেহেককে নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হতে নেয়। ওর পিছনে পিছনে রনিও আসছে। ওরা যখন বিল্ডিং থেকে বের হতে যাবে তখন সামনে তাকিয়ে দেখে কোবরা প্রিন্সের দিকে বন্দুক তাক করে রেখেছে। প্রিন্স কোবরার দিকে তাকিয়ে বলল, কোবরা, আমার রাস্তা থেকে সরে দাঁড়া, আমাকে যেতে দে। তুই আমার, আজকে তো তোকে ছাড়বো না। তুই আমার ডেরায় এসে বড্ড ভুল করেছিস প্রিন্স, তোকে তো মরতেই হবে। বাঘের লেজ দিয়ে কান চুলকাতে আসিস না, তাহলে থাবা খেতে হবে। তাছাড়া আমি তোকে 1 সপ্তাহ সময় দিলাম, আমার থেকে বাঁচতে পারিস তো বেঁচে দেখা। কোবরা প্রিন্সের কথা শুনে হো হো করে হেসে বলল, তুই এখন বেঁচে ফিরলে তো আমায় মারার কথা ভাববি। আজ আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। কথাটা বলে প্রিন্সের দিকে শুট করতে নেয়। রনি প্রিন্সের সামনে এসে দাঁড়িয়ে বলে, শেষবারের মতো ছেলে এবং ভাইকে দেখার ইচ্ছা আছে। যদি জীবিত অবস্থায় দেখতে চাস তো পিস্তল নামা। প্রিন্সের চেলা হয়ে সাহস বেড়ে গেছে তাই না? আমাকে উল্টাপাল্টা কথা বলে ধোকা বানাতে এসেছিস হারামজাদা। হারামজাদা, আমাকে তুই করে বলার জন্য তোকে এই মুহূর্তে মাথার খুলি উড়িয়ে দিতে পারি, তা জানিস? তোর প্রিন্সের বাবও তোকে বাঁচতে পারবে না। তার বাচ্চা, ওর খুলি উড়িয়ে দেওয়ার আগে তোর আর তোর পরিবারে কি হবে একবার ভেবে দেখেছিস? আর রনি তোকে বোকা বানাতে যাবে কেন? তুই যে রাম ছাগল তা তো সবাই জানে। তোর ভাগ্য ভালো যে রনি তোকে শুধু তুই বলেছে, গালি দেয়নি জানোয়ার। তোর মতো অসভ্য জানোয়ারের সাহস দেখে অবাক হয়ে না, আচ্ছা, তোর মতো অসভ্য জানোয়ারের সাহস দেখে অবাক না হয়ে পারছি না। রনি আমার ভাই, এই প্রিন্স মাহমুদের ছোট ভাই, তাকে গালি দেওয়ার সাহস কি করে হয় তোর? প্রিন্সের কথা শুনে কোবরা মুচকি হেসে বলল, বাহ বাহ বাহ, সাধারণ পিএসের জন্য কত দরদ। প্রিন্স, তোর পিএস রনিত যে তোর ভাই সেটা বলে ভালোই করেছিস, কারণ এখন তোর সে কল্ট ভাইয়ের সামনে তোকে কুকুরের মতো মারবো। আর তোকে কোবরার কথা শেষ হওয়ার সময় পেল না। তার আগে প্রিন্স হিংস্র বাঘের মতো গর্জে উঠে বলল, তুই এই প্রিন্সকে মারবি? কুত্তার বাচ্চা, তোকে তো। বলেই কোবরার দিকে তেড়ে গিয়ে মেহেককে কোলের মধ্যে শক্ত করে ধরে রেখে কোবরাকে গায়ের সব শক্তি দিয়ে লাথি মারে। কোবরা ভাবতে পারেনি বউকে কোলে নিয়ে ওকে লাথি দিবে, তাই তো কোবরা প্রিন্সের লাথি খেয়ে পিস্তল সহ ছিটকে পড়ে যায়। কোবরা কোবরা হঠাৎ আক্রমণ সামলাতে না পেরে ওর হাত থেকে পিস্তল পড়ে গেল। রনির সাথে সাথে তার তুলে নিয়ে কোবরার দিকে তাক করে রেখে বলে, কি কিং কোবরা, তুই তো দেখছি আমার বসের সামান্য একটা লাথি সহ্য করতে পারলি না। চেয়েছে এই শক্তি নিয়ে বসের সাথে লড়াই নেমেছিস। ভাবতে আমার লজ্জা হচ্ছে। এই শক্তি নিয়ে বুঝি নতুন নারীকে কাছে টানছিস। রনি, অযথাই এখানে সময় নষ্ট করছো। ওকে আমার মোবাইলে থাকা বিদেশি যে নতুন ছবি আছে না, সে ছবি ট্রেইলার দেখাও। প্রিন্সের কথা শুনে রনি পকেট থেকে মোবাইল বের করে কিছু একটা বের করে কোবরার চোখের সামনে ধরে। কোবরা ভিডিওটি দেখে বলতে লাগলো, না, এ হতে পারে না, তোরা আমার সাথে চালাকি করেছিস। কোবরার কথা শুনে প্রিন্স রনিকে কিছু ইশারা করতে রনি অন্য পকেট থেকে আরেকটা মোবাইল বের করে কাউকে ফোন দিয়ে বলল, ওদের কোমরে খালি যন্ত্রণা হচ্ছে, একটু দেখি তো। কথাটা বলে কোবরার সামনে এসে ফোনটা রনির হাতে রেখেই কোবরাকে বলল। দেখ তো চেনা যায় কিনা। কোবরা সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে। দুজন লোক তার ভাইকে ইচ্ছে মতো মারছে আর তার ছেলেকেও ছাড় দিচ্ছে না। ওরা চিৎকার করে বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প বলছে। ওদের বাঁচাতে কেউ এগিয়ে আসছে না। আর ভিডিও কলে রনি ওকে সরাসরি তা দেখাচ্ছে। কোবরা ভেবে পাচ্ছে না ওখানে কি হচ্ছে। প্রিন্সের ভয়ে সে তার ছেলে ও ভাইকে বিদেশে পাঠিয়েছে, যাতে প্রিন্স ওদের ক্ষতি করতে না পারে।
কোবরা প্রিন্সের থেকে বয়সে অনেক সিনিয়র হলেও এই লাইনে প্রিন্স ওর সিনিয়র। তা জানে কোবরা। ওর থেকে ছোট হওয়ার পরেও প্রিন্সের স্বভাব ও শক্তি যে ওর থেকে কয়েক ধাপ এগিয়ে সে সম্পর্কে কোবরা ভালো করেই জানতো। সেজন্য ছেলে ও ভাইকে আত্মগোপন থাকতে বিদেশ পাঠিয়েছে। কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। এখন ছেলে ও ভাইকে ওর কবল থেকে বাঁচাবে কিভাবে? কথাটা ভেবে কোবরা প্রিন্সকে বলে, দেখ, তোর সাথে আমার শত্রুতা কিন্তু ওদের না, ওদের ছেড়ে দে। তোর লোকেদের ওদের এভাবে মারতে নিষেধ কর, এভাবে মারলে ওরা বাঁচবে না। তোর সাথে তো মেহেকের কোনো শত্রুতা ছিল না, তবুও আমার সন্তান সম্ভাবনা স্ত্রীকে বন্দি করে কষ্ট দিয়েছিস। তোর লোকেরা ওর এমন অবস্থা করেছে যে আমার স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আমার সন্তানকে পৃথিবীতে আসার আগেই শেষ করে দিয়েছে। তাই তোর ভাই ও ছেলেকে আমি ছাড়বো না। প্রিন্সের কথা শুনে কোবরা আতকে ওঠে। উঠবে না কেন? প্রিন্স এটা কি বলল? তার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল, তার মানে তখন ওর ধাক্কা খেয়ে মেয়েটার ব্লিডিং হয়েছে, এজন্যই। আর ও ভাবছে এটা মেয়েলি ব্যাপার। এখন তো প্রিন্সের কথা শুনে ওর জান যায় যায় অবস্থা। কারণ প্রিন্স যদি একবার জানতে পারে কোবরার জন্য ওর সন্তান মারা গেছে, তাহলে ওকে শেষ করে ফেলবে। নিজে না বাঁচলে সন্তান ও ভাইকে বাঁচাবে কিভাবে? তাছাড়া এত তাড়াতাড়ি কোবরা মরতে চায় না। না, এখানে থাকলে নির্ঘাত মৃত্যু। কথাটা ভেবে কোবরা কোনো রকম উঠে দাঁড়িয়ে রনির চোখে ধুলো ছুঁড়ে পালিয়ে যেতে নিলে রনি দৌড়ে ওকে ধরতে যেতে নেয়। তা দেখে প্রিন্স বলে, রনি, ওকে যেতে দাও। আমাদের এখন দ্রুত মেহেককে নিয়ে হসপিটালে যেতে হবে। তাছাড়া 1 সপ্তাহ ওকে বাঁচার শেষ চেষ্টা করতে দাও। আমি দেখতে চাই কোবরা আমার হাত থেকে ওর ছেলে ও ভাইকে মুক্ত করতে পারে কিনা, এবং 1 সপ্তাহ ওকে মুক্তির স্বাদ পেতে দাও রনি। কথাটা বলে প্রিন্স মেহেককে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রনি আজ অন্য এক প্রিন্সকে দেখছে। আগের প্রিন্স হলে কোবরাকে এখানেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দিত। ওদিকে রনি তো আর জানে না প্রিন্সের মাথায় কি চলছে। প্রিন্স 1 মাস তন্ন তন্ন করে মেহেককে খুঁজেছে। কোবরার জন্য 1 মাস ওর ঘুম, খাওয়া দাওয়া সব চলে গেছে। এই 1 মাস কতটা মানসিক কষ্ট পেয়েছে তা কাউকে বুঝাতে পারবে না। আর যে লোকটা ওকে এমন কষ্ট দিয়েছে তাকে এত সহজে মৃত্যু তো প্রিন্স দেবে না। অবশ্য প্রিন্স ওকে মারার আগে ওর বেঁচে থাকার আশা শেষ করে দিবে। এই 1 সপ্তাহ ওর ঘুম না খাওয়া হারাম হয়ে যাবে। নিজেকে বাঁচাতে একটা নিরাপদ আশ্রয় খুঁজে যখন নিরাশ হবে তখন প্রিন্স ওকে আটক করবে। তা তো রনি জানে না। 2 দিন পর মেহেকের গতকাল রাতে জ্ঞান ফিরেছে। হসপিটালে ভর্তি করার পর ডাক্তাররা ভেবেছিল মেহেককে বাঁচাতে পারবে না, কারণ পেশেন্টের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রিন্সকে বলেছিল, কিন্তু প্রিন্স তা শুনে রেগে ডাক্তারকে বলেছে। ডাক্তার ইজাজ প্রিন্সের কথা শুনে বলল, তাহলে আপনি আপনার পরিবারের সাথে শেষবারের মতো কথা বলে নিন, কারণ মেহেক যেই মুহূর্তে মারা যাবে ঠিক সেই মুহূর্তে আপনাকে আমি উপরে পাঠিয়ে দেব। ভাই, মাথা ঠান্ডা রাখুন, ভাবির কিছুই হবে না। আর আপা, আমি জানি আপনি পারবেন ভাবিকে সুস্থ করতে। সে বিশ্বাস আপনাকে ভাবির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। হসপিটালে সবাই জানে আপনার ছোঁয়াও চিকিৎসায় যে কোনো রোগী সুস্থ হয়ে যায়। তাহলে আপনি প্রথমেই হার মানার কথা বলছেন কেন? ডাক্তার ইজাজের কথা শুনে ডাক্তাররা যান জীবন দিয়ে মেহেককে বাঁচাতে চেষ্টা করে। মেহেকের শরীরে 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তারপরেও মেহেকের জ্ঞান ফিরছে না। তা দেখে প্রিন্স মুনকে এখানে নিয়ে আসে। প্রিন্স জানে মুনকে মেহেক কতটা ভালোবাসে। মুনের ডাক মেহেক উপেক্ষা করতে পারবে না, হয়েছেও তাই। মুন এখানে এসে বোনকে এমন অবস্থায় দেখে মেহেকের বুকের ওপর মাথা রেখে বোনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আল্লাহর রহমত ছিল, তাই তো মেহেক হয়তো বোনের ছোঁয়া পেয়ে জ্ঞান ফিরে আসে। মনকে চোখের সামনে দেখে মেহেক ডুকরে কেঁদে উঠল। তা দেখে মনোর বোনকে কাঁদতে নিষেধ করছে, চোখের পানি মুছে দিচ্ছে। মেহেকের হাতে স্যালাইন লাগানো ছিল, তা খেয়াল না করে মুনকে জড়িয়ে ধরে। তাতে স্যালাইনের নল দিয়ে রক্ত উঠে যায়। তা দেখে প্রিন্স মুনকে সতর্ক করে, মেহেকের কাছে থেকে একটু দূরত্ব বজায় রাখতে বলছে। মেহেক প্রিন্সের কথা শুনে সেদিকে তাকে আটকে ওঠে। মানুষটাকে এমন দেখা যাচ্ছে কেন? আর ওকে এখানে কি প্রিন্স এনেছে? প্রিন্স ওর খোঁজ পেল কোথায়? কথাটা ভাবতেই মেহেকের সেদিন রাতের ঘটনা মনে পড়ে যায় বাচ্চাটার কথা। মেহেক তা ভেবে ভয়ে ভয়ে প্রিন্সের দিকে থেকে নজর ফিরিয়ে নেয়। মেহেকের মনে একদিকে সন্তান হারানোর কষ্ট, অন্যদিকে ভয়। ওর ভুলের শাস্তি ওদের বাচ্চাটা পেয়েছে। পৃথিবীতে আসার আগে আল্লাহর মেহমান হয়ে গেছে, কিন্তু প্রিন্স কি এটা মানতে পারবে?
নাকি ওর ভুলের জন্য ভয়ানক শাস্তি পেতে হবে বা চরম মূল্য দিতে হবে। মেহেক যখন এসব ভাবছিল সে সময় প্রিন্স মুনকে বলে, অ্যাঞ্জেল, কিছুক্ষণ এখানে থাকো। আমি তোমার বোনের ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলে এসে তোমাকে বাড়িতে নিয়ে যাব। ভাইয়া, আজকে আমি আপুর কাছে থাকি না। অ্যাঞ্জেল, এখানে থাকার হলে আমার সাথে নিশ্চয়ই তোমাকে বাড়িতে যেতে বলতাম না। তাছাড়া তোমার বোন যতদিন সুস্থ না হয় সে কদিন তুমি সোনারের হেফাজতে থাকবে। ডাক্তারের সাথে কথা বলে 2-1 দিনের মধ্যেই তোমার বোনকে বাড়িতে দেওয়ার ব্যবস্থা করব। তোমার আর এখানে আসার দরকার নেই। ভাইয়া, অ্যাঞ্জেল, এখন কি তুমি আমার অবাধ্য হতে চাও? না না ভাইয়া, তুমি রেগো না, আমি সোনালি আপুর কাছেই থাকবো। এদিকে মেহেক সোনালি নাম শুনে চমকে ওঠে। আচ্ছা, সোনালিটা আবার কে? প্রিন্সের জীবনে অন্য কেউ আছে বা এসেছে? কথাটা ভেবে মেহেকের কষ্ট হচ্ছে। তাহলে প্রিন্স কি ওকে আর ভালোবাসবে না? এর জন্য কি ওকে মনের বোন বলেছে? বউ মেহেক বা পরি বলল না? তাছাড়া ক্যাবিনের মধ্যে যতক্ষণ ছিল একবারও মেহেকের দিকে তাকায়নি। আচ্ছা, মানুষটা এমন নীরব হয়ে গেছে কেন? নাকি এটা বড় কোনো ঝড়ের পূর্বাভাস? সময় মানুষকে বদলে দেয়। মেহেক এতদিন শুনে এসেছে, আজকে প্রিন্সের পরিবর্তন দেখে সেটাও দেখা হয়ে গেল। প্রিন্স আগে মেহেকের একটু সান্নিধ্য পেতে পাগল হয়ে যেত। অবশ্য মুখে প্রকাশ না করলেও চোখে মাঝে মাঝে তা দেখা যেত। প্রিন্স সেই সময় মেহেককে যত কাছে টানতে চেয়েছে, মেহেক ইচ্ছে করে প্রিন্সের থেকে দূরে সরে থাকতো। কিন্তু আজ মেহেকের মনে মনে চাচ্ছে মানুষটির কাছে এসে একবার বউ বলে ওকে বুকে জড়িয়ে নিক। আদৌ কি ওর চাওয়া পূর্ণ হবে? দেখে তো মনে হচ্ছে না। প্রিন্স তো ওর ধারের কাছেও আসছে না। এখন এই মেহেকের ছায়াও বোধ হয় তাকে কষ্ট দেয়। না হলে এতক্ষণে একবারও ওর দিকে তাকায়নি কেন? মেহেক বুঝতে পারছে না সে এখন সন্তান হারানোর শোক করবে নাকি স্বামীর বদলে যাওয়া নিয়ে চিন্তা করবে। মেহেক এতদিন একটা বিষয় লক্ষ্য করছে, প্রিন্স তার সাথে যতটা কঠিন, মনের সাথে তার থেকে বেশি নমনীয়। তাই সুস্থ হয়ে মনকে দিয়ে প্রিন্সের সাথে ওর আলাপের ব্যবস্থা করতে হবে। দরকার হলে প্রিন্সের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, কারণ সে নিজের অজান্তেই স্বামী নামক মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেছে। প্রিন্সকে এতটাই কষ্ট দিয়েছে যে মেহেক এখন প্রিন্সের সাথে কথা বলতেও সাহস হচ্ছে না। অবশ্যই এসব তার ভুলের জন্য হয়েছে। তবে মেহেক যদি আগে জানতে পারত প্রিন্স ওর মামাতো ভাই হয়, আর তার মতো ছোট বয়সে প্রিন্স তার মা ও বাবাকে হারিয়েছে, এই পর্যন্ত আসতে তাকে অনেক লড়াই করতে হয়েছে, তাহলে এমন ভুল মেহেক কখনো করতো না। মেহেক এখন মনে মনে বিশ্বাস করে প্রিন্স এতদিন যাদের খুন করেছে তারা হয়তো মানুষরূপী জানোয়ার ছিল। ইস, আমি কি বোকা! আমার সরলতার সুযোগ নিয়ে রাশেদ হাসানের মতো জানোয়ার আমার এত বড় ক্ষতি করতে পেরেছে। আমার সন্তানকে হারিয়েছি। আজ যদি আমাদের সন্তান বেঁচে থাকতো তাহলে তো প্রিন্সের মনের মাঝে শুধুই আমার রাজত্ব থাকতো। সে তো দেখেছে লোকটা বাচ্চা আসার খবরে কতটা প্রফুল্ল ছিল। ওই নিজের বোকামির কারণে সন্তানকে তো হারালোই, সাথে স্বামীর ভালোবাসা। মেহেক যতদিন বেঁচে থাকবে নিজেকে নিজের সন্তানের খুনি ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না। ওর জীবনে সব রং ফ্যাকাশে হয়ে গেছে রাশেদ হাসানকে বিশ্বাস করে। লোকটাকে মানুষ বললে ভুল হবে। সে তো মানুষরূপী জানোয়ার। ওর কারণে আমি এবং মুন ইতিম হয়ে গেছি। ওকে খুন করতে পারলে শান্তি পেতাম না। মেহেক যখন এসব ভাবছিল সে সময় মুন বলল, আপু, তোমার ব্যথা করছে বা খারাপ লাগছে? এই আপু, কথা বলছো না কেন? মনের ডাক শুনে ভাবনাগুলোকে ছুটি দিয়ে মনের দিকে তাকিয়ে মেহেক বলে, আমি ঠিক আছি, তবে একটা বিষয় মন থেকে সরাতেই পারছি না। তা ভেবে কষ্ট হচ্ছে। ছুটকি, কি বিষয় তোমাকে কষ্ট দিচ্ছে আপু? আমি কি ভাইয়াকে ডেকে আনবো? তুমি তাকে কথাটা বলবে? তোর ভাইয়াকে ডাকতে হবে না। জানিস বোন, সিকান্দার মির্জার আসল নাম রাশেদ হাসান। ওই লোকটা আমাদের বাবা না। মেহেকের কথা শুনে মুন বলে, এটা নতুন কিছু না। যে লোক মেয়েদেরকে টাকার কাছে বিক্রি করে সে আর যাই হোক বাবা হতে পারে না। তাছাড়া তুমি একবার ভেবে দেখেছো কোনো পিতা সন্তানকে ভালো না বেসে থাকতে পারে? সন্তানের কষ্ট যে পিতার হৃদয় স্পর্শ করে না, সে আবার পিতা হয় কি করে? তাই তো সেদিন আমি তোমার সাথে যাইনি। তোমাকেও ওই লোকটির সাথে যেতে আমি আর ভাইয়া নিষেধ করেছি, কিন্তু তুমি ওই লোকের মিষ্টি কথায় ততটা ভুলে গেছো যে আমাদের কথা মূল্য দাওনি। বোন রে, তোদের কথা না শুনে তার শাস্তি এখন পাচ্ছি, আর আমার বোকামির শাস্তি আমার নিষ্পাপ বাচ্চাটা পেয়েছে। পৃথিবীতে আসার আগে আল্লাহর মেহমান হয়ে গেছে। কি? আমাদের পুস্কো আর নেই? আপু, তুমি এসব কি বলছো? তুমি কেন গেল ওই লোকের সাথে? না গেলে তো পুস্কো আজ আমাদের মাঝে থাকতো। মনের কথা শুনে মেহেক ঠুকরে কেঁদে উঠল। তা দেখে মনের মনে পড়ে গেল এখানে আসার আগে প্রিন্স ওকে সাবধান করেছে। মেহেকের জ্ঞান ফিরলে এমন কিছু না বলে যাতে সে কষ্ট পায়,
কারণ এই মুহূর্তে মেহেকের মানসিক অবস্থা খুবই নাজুক। অ্যাঞ্জেল, এখন তুই আর এত ছোট নেই যে ভালো মন্দ বুঝতে পারবি না। আমি মনে করি মেহেকের থেকে তোর বোঝার ক্ষমতা ভালো। বোঝার ক্ষমতা যদি ভালোই না হতো তো তুই সিকান্দার মির্জার সাথে যেতে রাজি থাকতি মেহেকের মতো। ওই লোকের কথার জালে যেহেতু তোকে আটকাতে পারেনি, তার মানে তোর বুদ্ধি তোর বোনের থেকে যথেষ্ট ভালো। তাই তোর প্রতি আমার আশা বেশি অ্যাঞ্জেল। আমি মনে করি এই মুহূর্তে তোর দায়িত্ব হচ্ছে তোর বোনকে সাপোর্ট দেওয়া, যাতে তোর বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রিন্সের বলা কথাটা মনে পড়ায় মন দ্রুত বোনকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, সিকান্দার মির্জা ঠিক শাস্তি পাবে, আর সে শাস্তি ভাইয়া দেবে। মন জানিস, শিকদার মির্জা কিন্তু আমাদের জন্মদাতা পিতার নাম। ওই লোকটা আমার বাবাকে খুন করে, শুধু তার নামটাই নেয়নি, আমাদের কাছে থেকে আমাদের মাকে দূরে সরিয়ে দিয়েছে। বাবার মতো মাকেও খুন করেছে জানিস। আমাকে হেসে হেসে অনায়াসে কথাগুলো যখন বলেছিল, খুনিটা আমার হৃদয়ের গহীনের রক্তক্ষরণ হচ্ছিল। ভুল মানুষকে এতদিন বাবা ভেবে আসার জন্য। ওই লোকের কথা শুনে আমি সে সময় এতটাই অসহায় হয়ে পড়েছিলাম যে ওকে কিছুই করতে পারিনি। একবার ভেবে দেখ, আমরা এত বছর সেই খুনিটার সাথে নিশ্চিন্তে ছিলাম জানিস বোন। শেষের কিছুদিন লোকটা বাবা না হয়েও বাবার অভিনয় করে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। সেসব কথা ভাবতেই আমার গা ঘিন ঘিন করছে, মরে যেতে ইচ্ছে করছে। আমি ওই লোকটা আমাদের বাবা মাকে খুন করেছে? আপু, এ তুমি কি বলছো? সত্যি বলছি রে বোন। মেহেক এতক্ষণ ভালোভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎ মেহেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এমনিতে জ্ঞান ফিরেছে, বেশি সময় হয়নি, কিন্তু অনবরত এতক্ষণ কথা বলায় ব্রেনে চাপ পড়েছে, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনটা দেখে চিৎকার করে কেঁদে নার্সকে ডাকে। এদিকে প্রিন্স ডাক্তারের সাথে কথা বলা শেষ করে মেহেকের কেবিনের দিকে আসছিল। সে সময় মনের ডাক শুনে প্রিন্স দৌড়ে কেবিনে ঢুকে এমন অবস্থা দেখে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার এসে মেহেকের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল, যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। মুন বোনের এমন অবস্থা দেখে ভয় পাচ্ছে। তা দেখে প্রিন্স মুনকে ক্যাবিনের বাইরে নিয়ে এসে বলে, অ্যাঞ্জেল, আমি থাকতে ভয় পাচ্ছিস কেন? আমার জীবন থাকতে তোদের কিছু হতে দেব না। তোদের দুজনের দায়িত্ব আমার, সেই দায়িত্ব পালনে তো অবজ্ঞা করতে পারি না। প্রিন্স মুনকে সান্ত্বনা দিচ্ছে আর জিজ্ঞেস করছে যে, মেহেক তো কিছুক্ষণ আগে ঠিক ছিল, তাহলে হঠাৎ করে মেহেকের শরীর খারাপ হলো কিভাবে? প্রিন্স জিজ্ঞেস করতে যতটা সময় নিয়েছে মন তার উত্তর দিতে একটুও দেরি করেনি। মন প্রিন্সকে মেহেকের বলা সব কথা বলে। এও বলে শিকদার মির্জা ওরফে রাশিদ হাসান নিজের মুখে মেহেকের সামনে স্বীকার করেছে সে ওদের বাবা না, এমনকি ওর মা বাবাকেও নাকি এই লোক খুন করেছে। কথাটা শুনে প্রিন্স হাতের মুঠ শক্ত করে আছে। মন প্রিন্সের দিকে তাকিয়ে বলল, ভাইয়া যে লোকটার জন্য আমরা এতিম হয়েছি, তাকে তুমি শাস্তি দিবে না? আমাদের পুস্কুটাকে আমাদের কাছে আসার আগেই শেষ করার শাস্তি কি ওই জানোয়ার পাবে না? এই বিষয়ে পরে কথা বলবো, অযথা এসব ফালতু বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। প্রিন্সের কথা শুনে মন কিছুটা কষ্ট পেল। ভাইয়া ওদের বাবা ও মায়ের খুনকে ফালতু বিষয় কি করে বলে। প্রিন্স মনের মন খারাপ দেখেও কিছু বলেনি। এর মধ্যে সোনালি এসে বলল, বস, আমি এসে পড়েছি, কি করতে হবে বলুন। প্রিন্স ডাক্তারের সাথে কথা বলার আগে সোনালিকে এখানে আসার জন্য ফোন করেছিল। বসের ফোন পেয়ে সোনালি আর এক মুহূর্ত দেরি না করে হসপিটালে রওনা দেওয়ার কারণে এত জলদি এসে পড়েছে। প্রিন্স সোনালিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, সোনালি, মুনের বড় বোন মেহেক এই কেবিনে আছে। আজকে রাতে তোমাকে ওর খেয়াল রাখতে হবে। আবার একটু কাজ আছে, সেজন্য হসপিটালে থাকতে পারছি না। আমি জানি তুমি তোমার জীবন থাকতে মেহেকের ক্ষতি হতে দিবে না, ওকে বাঁচাতে জীবন দিতেও দ্বিধা করবে না। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে বলে মেহেকের এখানে অন্য কাউকে না রেখে তোমাকে আনলাম। জি বস, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অন্যদিকে মন প্রিন্সের কথা শুনে বলল, ভাইয়া কিছুক্ষণ আগে না বললে আমাকে সোনালি আপুর সাথে বাড়িতে পাঠাবে, এখন আবার আপুর কাছেও থাকতে বলছো, ব্যাপার কি? কিছু তো বুঝতে পারছি না। তোকে বাড়িতে আমি নিয়ে যাব, তোকে ওখানে রেখে আমাকে একটু কাজে যেতে হবে। আর তুমি মেহেক সুস্থ না হওয়া পর্যন্ত সেলিম মিয়া ও সুরমা আন্টির কাছে থাকবে। ওদের বয়স হয়েছে, সে কথা মাথায় রেখে ওদের বিরক্ত করবে না। প্রিন্স মনকে কখনো তুই আবার কখনো তুমি করে বলে। মন ও প্রিন্সের তুই তুমি তো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মনের এই মুহূর্তে প্রিন্সের কথা শুনতে ভালো লাগছে না। প্রিন্স ওকে বোনের কাছে থাকতে দিচ্ছে না, আবার আগের বাড়িতে যাওয়ার কথা না বলে সেলিম আঙ্কেল ও সুরমা আন্টির কাছে রেখে আসতে চাচ্ছে। আবার সেখানে সোনালি আপুও থাকবে না।
এসব কারণে ওর এখন কিছু ভালো লাগছে না। প্রিন্স মুনের ফেস দেখে বলল, বাচ্চা, তোর মন খারাপ দেখলে আমার কষ্ট হয় তো। একটু বোঝার চেষ্টা কর। তোকে বেশি অপেক্ষা করতে হবে না। তোর বোন একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাব। তখন থেকে সব সময় বোনের কাছে থাকতে পারবি। প্রমিস? হ্যাঁ বাবা, প্রমিস। আর কালকে সকালের মধ্যে তোর সামনে সোনালি হাজির হবে। এবার খুশি তো? প্রিন্সের কথা শুনে মন হ্যাঁ বলে। এদিকে প্রিন্সের মনের মধ্যে ঝড় উঠেছে, তা মন দেখতে পারল না। রাশেদ হাসান, তৈরি হ, আমি আসছি। এতদিন ধরে যত অপকর্ম করেছিস তার হিসাব নিকাশ করতে আমি তোর জম হয়ে আসছি। আজকে আমার কাছ থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। কয়েক ঘন্টা পর প্রিন্স মুনকে ওর বাগান বাড়িতে রেখে সেলিম মিয়া ও সুরমা বানুকে বলল, বুড়িমা, তুমি ওর খেয়াল রেখো। মন বয়সে বড় হলেও স্বভাব চরিত্র বাচ্চাদের মতো, তাই বেশি বিরক্ত করলে বাচ্চা মানুষ ভেবে ওকে একটু সামলে নিও। বাজান যে কি কন, ছোট মা তো খুবই লক্ষ্মী মন্তর মেয়ে, শুধু খাবার সময় যা একটু অনিয়ম করে। এখন থেকে তাও করবে না, তাই না অ্যাঞ্জেল? মন প্রিন্সের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, হুম। বাচ্চা, তোকে 2-1 দিনের মধ্যে আমার কাছে নিয়ে আসবো। সোনা, সে পর্যন্ত শান্ত হয়ে থাকো সোনা। মন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। প্রিন্স সেখানে আর সময় নষ্ট না করে চলে যায়। প্রিন্স বাড়িতে এসে পড়েছে। এসেই বাড়ির ভেতরে না ঢুকে সরাসরি বাগানে চলে যায়। বাগানের দক্ষিণ পাশে গিয়ে পকেটে থাকা রিমোট কন্ট্রোল চাপ দিতেই আস্তে আস্তে সব গাছগাছালি সরে যায়। ওখানে দাঁড়িয়ে রনির জন্য অপেক্ষা করছে। এখানে আসার কিছুক্ষণ আগে গার্ড ও রনিকে এখানে উপস্থিত হতে বলেছে। সাথে রাশেদ হাসানকে প্রিন্সের বন্দিশালা থেকে নিয়ে আসতে বলেছে। গার্ডেরা একে একে সবাই এসে পড়েছে। প্রিন্সের কুকুরগুলোকে বড় একটা রডের সাথে বেঁধে রেখেছে। কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করেছে। তারা মাংসের নেশা অস্থির হয়ে উঠেছে। কুকুরগুলো জানে এখানে যেদিন ওদের আনা হয় সেদিন তরতাজা মাংস খেতে দেওয়া হয়, যা ওদের প্রিয় খাবার। এখনও খাবার না পেয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। তা দেখে প্রিন্স ওদের দিকে বড় বড় চোখ করে তাকায়। প্রিন্স যেন চোখ দিয়ে ওদের শাসন করছে। প্রিন্সের চোখ রাঙানি দেখে কুকুরগুলো মিয়ে যায়। এবার একেবারে শান্ত হয়ে গেছে। ওরা বুঝতে পারছে ওদের মালিক ওদের চেঁচামেচি শুনে রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে, ওদের আর এখানে রাখবে না। সেজন্য চুপচাপ হয়ে গেছে। রনি কিছুক্ষণের মধ্যেই রাশেদ হাসানকে নিয়ে প্রিন্সের সামনে উপস্থিত হয়। রাশেদ হাসানের চোখ মুখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর হাত পা বেঁধেছে লোহার শিকল দিয়ে। রাশেদ হাসানকে নিয়ে আসা মাত্র গার্ডরা তাকে ধরে রাখে। রনি প্রিন্সকে বলে, বস, এই শালার তেজ এখনো কমেনি। বাধা অবস্থা থেকেও আমাদের লোকেদের মারতে তেড়ে আসতে চায়। আমিও দেখতে চাই ওর কেমন তেজ। ওকে আর একটু সামনে নিয়ে আসো, আর কুকুরগুলোকে আরো সামনে এনে বেঁধে দাও। গার্ডগুলো প্রিন্সের হুকুম মতে রাশেদ হাসানকে সামনে নিয়ে এসেছে। গার্ডগুলো ভয়ে কাঁপছে। তাদের শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে, কারণ তাদের থেকে 2 থেকে 3 হাত পিছনে রয়েছে ছোটখাটো একটা বিল, যেটা মূলত কুমিরের আস্তানা। বিলের মধ্যে কুমিরের বাস থাকলেও মাঝে মাঝে কুমিরগুলো বিলের কিনারে উঠে আসে। আজকে যদি উঠে আসে তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবার বসের কথা না শুনলে তিনি রেগে নির্ঘাত কুকুরকে নিয়ে ওদের খাওয়াবে। 2 দিকে মৃত্যু দাঁড়িয়ে আছে। মরতে যেহেতু হবে, বসের কথা শুনে মারা গেলে বস তাদের সবার পরিবারের দায়িত্ব পালন করবে। গার্ডগুলো যখন এসব ভাবছিল সে সময় প্রিন্স বলে ওঠে, ওর চোখ ও মুখের বাঁধন খুলে দাও। প্রিন্সের কথা শুনে গার্ডেরা ওর চোখ মুখের বাঁধন খুলে দেয়। রাশেদ হাসান প্রিন্সের দিকে তাকিয়ে বলল, প্রিন্স মাহমুদ, আমাকে ছেড়ে দে। আমার কিছু হলে কোবরা বস তোকে এবং তোর বউ শালিকে একেবারে শেষ করে দিবে। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স মুচকি হেসে বলল, তাই বুঝি? এই তোরা কে কোথায়? ও কি বলছে শুনেছিস? কোবরা আমাকে মেরে ফেলবে, এই প্রিন্সকে মেরে ফেলবে। ইস, আমার কি হবে? প্রচুর ভয় করছে তোর কথা শুনে। এখন আমি কোথায় লুকাই? যদি বাঁচার ইচ্ছে থাকে তো আমায় ছেড়ে দে। আমি কোবরা বসকে বলে তোর জীবন ভিক্ষা দেওয়াবো। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে অট্ট হাসি দিয়ে বলল, আমাকে মারবে কিভাবে, যেখানে কোবরা মাত্র 4 দিনের মেহমান? আর এত কথা বলার আগে পিছনে তাকিয়ে দেখ। রাশেদ হাসান পিছনে তাকিয়ে বিল দেখে বলছে, প্রিন্স, তুই আমাকে বাচ্চা ভাবছিস? পানি দেখালে আজকাল তো বাচ্চারাও ভয় টয় পাবে না।
সেখানে তুই পানি দেখিয়ে এই রাশেদ হাসানকে ভয় দেখাতে চাস। আমাকে পানিতে ফেলতে চাস? আমাকে পানিতে ফেলতে চাস তো? তোর সৈন্য সমস্তকে আমাকে এই পানিতে ফেলে দিতে বল। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স পকেট থেকে রিমোট হাতে নিয়ে টিপ দেওয়ার আগে গার্ডদের ইশারা করে ওখানে রাশেদ হাসানকে রেখে তাদের সরে আসতে বলে। গার্ডেরা প্রিন্সের ইশারায় সুস্থির নিঃশ্বাস ছাড়ল। এদিকে গার্ডরা সরে আসতে প্রিন্স রিমোট চাপ দিতেই পানির মধ্যে প্রচণ্ড ভাইব্রেশন হয়। মুহূর্তের মধ্যেই পানিতে থেকে কয়েকটা কুমির লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠে এলো। রাশেদ হাসান পানির মধ্যে শব্দ শুনে পিছনে তাকায়। তাকে কুমিরগুলোকে দেখে তার পিলে চমকে ওঠে। ওখান থেকে সরতে নিলে হাত পা বাঁধা থাকায় ঠাস করে মাটিতে উপর হয়ে পড়ে যায়। কুমিরগুলোর শব্দ শুনে সামনে খাবার দেখে সেদিকে এগিয়ে আসে। এসে রাশেদ হাসানের পায়ের উপর হামলে পড়ল। রাশেদ হাসান গগন বিদারী চিৎকার করতে লাগলো। দুইটা কুমির তার দুই পা কামড়ে ধরে পানির দিকে টানতে থাকে। অন্য কুমিরগুলো এদিকে আসতে নিলে প্রিন্স হাতে থাকা রিমোট চাপ দিতে ওপর থেকে লোহার দেয়াল আস্তে আস্তে নিচে নামতে থাকে। প্রিন্স গার্ডদের ইশারা করে রাশেদ হাসানকে টেনে সামনের দিকে আনতে বলল। গার্ডরা প্রিন্সের কথা মতো দৌড়ে গিয়ে দ্রুত রাশেদ হাসানকে সামনের দিকে টানতে থাকে, আর কুমির দুটো পিছনের দিকে। এক সময় গার্ডেরা তাদের সর্বশক্তি দিয়ে রাশেদ হাসানকে কুমিরের দুটো সহ কিছুটা সামনে টানতে সক্ষম হয়। তবে কুমির দুটো এখনও রাশেদ হাসানের পায়ের মাংস কামড়ে ধরে আছে। রাশেদ হাসানের পা ব্যথায় অবশ হয়ে আসছে। তার চিৎকার ও ছটফটানি দেখে কিছু নতুন গার্ড ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। পুরাতনগুলো এগুলো দেখে অভ্যস্ত। তাদের মধ্যে কুমির বা কুকুরের থেকে প্রিন্সকে বেশি ভয় পায়, কারণ তারা জানে এগুলো থেকে ভাগ্য ভালো থাকলে বাঁচতে পারবে। কিন্তু প্রিন্সের ক্রোধের আগুন থেকে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। সেজন্য সবসময় বসের কথা মতো কাজ করে। এর মধ্যে লোহার দেয়ালটা কুমিরের মাথার উপর পড়ে। মাথার চাপ বাড়াতে থাকলে কুমির দুটো নিজেদের বাঁচাতে রাশেদ হাসানের পা থেকে মাংস তুলে নিয়ে ওখান থেকে মাথা টেনে সরিয়ে পানিতে নেমে গেল। অন্যদিকে রাশেদ হাসান চিৎকার ছটফটানি বেড়ে গেছে। তা দেখে প্রিন্স মুচকি হেসে বলল, তুই কি ভেবেছিলি আমি জানি না যে তুই সাঁতার জানিস? শুধু সাঁতার জানিস না, বলতে গেলে বাধা অবস্থায় কয়েক ঘন্টা বেঁচে থাকার অভিজ্ঞতা তোর আছে। কারণ তোর উপরে ওঠার প্রথম সিঁড়ি ছিল নদীপথে চোরা চালান। তা জেনে আমি তোকে সাধারণ পানিতে ফেলবো তা ভাবলি কিভাবে? তুই কি জানিস এই যে ছোট্ট বিল দেখছিস না, এখানে কয়েকশো কুমির আছে। তোকে এই পানিতে ফেলা মাত্র কেউ তোর অস্তিত্ব খুঁজে পাবে না। প্রিন্সের কথা শুনে রাশেদ হাসান প্রিন্সের পা জড়িয়ে ধরিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও বাবা। প্রিন্স রাশেদ হাসানের হাত পা দিয়ে চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আমার ফুপ্পাকে খুন করার সময় মনে হয়নি তুই ভুল করছিস? আমার স্ত্রীকে কোবরার হাতে তুলে দেওয়ার সময় মনে হয়নি তুই ভুল করছিস? এখন তোর এই ছটফটানি দেখে আমার শান্তি লাগছে। আচ্ছা, শুনতে পাচ্ছিস রাশেদ হাসান? বাবা, লোভ আমাকে মানুষ থেকে অমানুষ বানিয়েছে। হিংসায় চলে আমি বর্বর হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও। আমার পা দিয়ে অনেক রক্ত পড়ছে, ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স বলে, এইটুকুতেই ঘাবড়ে গেছিস? বাঁচার জন্য আকুতি মিনতি করছিস? তাহলে ভেবে দেখ আমার বাচ্চার কত কষ্ট হয়েছে। ওর কি দোষ ছিল? কেন ওকে তোরা বাঁচতে দিলি না? আরে তোকে তো আমি কবেই শেষ করে দিতাম। আমি জানতাম তুই মেহেকের বাবা না, তবুও তোকে মারিনি। এতদিন আমি ভাবতাম তুই হয়তো আমার মন শোনার জন্মদাতা, কারণ ফুফা মারা যাওয়ার অনেকদিন পর মন হয়েছে। আমি তো জানতাম না ফুফা মারা যাওয়ার সময় ফুফু প্রেগনেন্ট ছিল। জানলে তুই নিশ্চিন্তে খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারতি না। আমি তো তোকে খুন করে মনকে এতিম করতে চাইনি, কারণ তুই মনের পিতা হলে মা তো আমার ফুফু ছিল, সেজন্য তোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু তুই যেহেতু মেহেকের কাছে স্বীকার করেছিস তুই মনের পিতা না, তাহলে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখবো না। মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তা তুই হাড়ে হাড়ে টের পাবি। রাশেদ হাসান প্রিন্সের কথা শুনে কেঁদে কেঁদে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না। আজকে আমার জীবন ভিক্ষা দাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো।
তোর মতো বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার অধিকার নেই। সামনে তাকিয়ে দেখ, আমার পোষা কুকুর অধীর আগ্রহে অপেক্ষা করছে তোকে ছিঁড়ে কামড়ে খেতে। রাশেদ হাসান প্রিন্সের কথা শুনে কুকুরগুলোর দিকে তাকিয়ে দেখে কুকুরগুলো জিব্বা বের করে ওর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের মুখ দিয়ে লালা ঝরছে। তা দেখে রাশেদ হাসান আঁতকে উঠে বলল, প্রিন্স বাবা, তুমি আমাকে বাঁচাও। প্রিন্স গার্ডদের ইশারায় কুকুরগুলোকে ছাড়তে বলবে, তার আগে রাশেদ হাসান বলল, আমাকে মেরে ফেললে তোমার পরিবারের খুনিকে তা কখনোই জানতে পারবে না। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে চমকে উঠে রাশেদ হাসানের কাছে গিয়ে বলল, জলদি বল, কে আমার বাবা ও পরিবারকে খুন করেছে আর কেনই করেছে? আমি তো বলতে চাই, তবে তোমাকে তোমার মা বাবার কসম খেয়ে বলতে হবে। তুমি খুনির পরিচয় পাওয়ার পর আমাকে ছেড়ে দিবে। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে বলল, কুত্তার বাচ্চা, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাস? তুই আমার সাথে নাটক করছিস? প্রিন্সের কথা শুনে ব্যথা কাতর কণ্ঠে রাশেদ হাসান বললেন, খুনির পরিচয় দিয়ে যদি আমাকে মরতেই হয় তাহলে না বলে মরাই ভালো। তখন মানে একটা আশা থাকবে, আমাকে যে শেষ করছে তাকেও শেষ করতে কেউ আসবে। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে বলে, যা, তোকে কথা দিচ্ছি আমি তোকে মারবো না, তবে তোকে সব সত্যি বলতে হবে। একটা মিথ্যে বলে এই মুহূর্তে তোর নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে। কথাটা বলে প্রিন্স মনে মনে বলল, তোকে তো মরতে হবে। আমি ছেড়ে দিলেও কোবরা তোকে শেষ করে দেবে, কারণ তোর কারণে আমি মেহেকের কাছে পৌঁছাতে পেরেছি, তা কোবরা ভালো করেই জানে। তোকে শেষ করবে কোবরা, আর কোবরাকে আমি। এদিকে প্রিন্সের কথা শুনে রাশেদ হাসান বলেন, প্রিন্স, আমি জানি তুমি কথা দিলে তা থেকে এক চুলও নড়চড় হয় না, তাই আমার পায়ের ব্যান্ডেজের ব্যবস্থা করো। আমাকে কোথাও নিতে হবে না, এখানেই বসে করার ব্যবস্থা করো। আমি সব বলছি। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স একজন গার্ডকে ইশারা করতেই গার্ড তাদের কোয়ার্টার গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। তারপর পপি শেভ দিয়ে রাশেদ হাসানের পায়ের ক্ষত পরিষ্কার করে গজ দিয়ে বেঁধে দেয়। এরপর কোমরে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। রাশেদ হাসান নিজের কথা রাখতে বলতে শুরু করে, প্রিন্স, এত বছর ধরে তুমি যে খুনিকে খুঁজে বেড়াচ্ছ তার নাম বলার আগে তোমার বাবাকে কেন খুন করা হয়েছে তা বলছি। জলদি বল। তোমার বাবা সরকারিভাবে খনিজ সম্পদের গবেষণার সঙ্গে জড়িত। মাটির নিচে কোথায় কি আছে সেটা নিয়ে তোমার বাবা গবেষণা করতে গিয়ে যেমন সফলতা পেয়েছে, তেমন নিজের চারপাশে শত্রু বাড়িয়েছে। তোমার বাবা মারা যাওয়ার কয়েক মাস আগে নিজের উদ্যোগে রাঙামাটিতে গবেষণার কাজে যায়। সে ওখানে গিয়ে একটা জায়গায় নিয়ে অনেক রিসার্চ করে। তার এতদিনের কষ্ট বৃথা হয়নি। ওখানে মাটি খুঁড়ে অনেক বছরের পুরনো কয়েকটি মূর্তি পেয়েছে, যার মূল্য কোটি টাকার বেশি। তোমার বাবা তার সাফল্যের খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে এই মূর্তি যে তার পরিবারের কাল হয়ে দাঁড়াবে ভাবতেই পারেনি। তার কাছে মূর্তি আছে, সে ছাড়া কয়েকজন মানুষকে খবর জানে। বলতে গেলে তোমার বাবাই তাকে মূর্তির কথা জানান। এদিকে তোমার বাবা মূর্তি নিয়ে বাড়িতে ফিরে। তোমার বাবা সিদ্ধান্ত নেয় এই মূর্তি সরকারের কাছে হস্তান্তর করবে, কারণ এটা সরকারের সম্পদ। তবে তার এদিকে প্রিন্স মাহমুদ রাশেদ হাসানের কথা শুনে অতীতের স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে। এর মধ্যে পরপর কয়েকটি বিকট শব্দে প্রিন্স চমকে ওঠে। রাশেদ হাসানের দিকে তাকিয়ে দেখে ওর বুক গুলি দিয়ে ঝাঁঝরা করে ফেলেছে, রক্তের শরীর মাখামাখি অবস্থা। রাশেদ হাসান ছটফট করতে করতে একসময় নীরব হয়ে গেছে। প্রিন্স রেগে পিছনে তাকিয়ে দেখে তার বাবা সাখাওয়াত হোসেন বন্দুক হাতে রাশেদ হাসানের দিকে তেড়ে যাচ্ছে আর বলছে, হারামি, তোর এত সাহস আমার ছেলের বউকে কবর হাতে তুলে দিস? আমার বংশের বাতি জ্বালার আগেই নিভিয়ে দিয়েছিস। তোকে তো আমি। বলে কাছে গিয়ে মৃত রাশেদ হাসানের গায়ে আরো কয়েকটি গুলি করে। প্রিন্স সাখাওয়াত হোসেনের দিকে তাকিয়ে বলল, বাবা,
তুমি এটা কি করলে? আমার বাবাকে কে খুন করেছে তোমার জন্য তা আজ আমার জানা হলো না। শাকত হোসেন প্রিন্সকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, বাবা আসলে মাথা ঠিক ছিল না। মেহকের অবস্থা কথা শুনে আমি ঠিক থাকতে পারছিলাম না, তাই তো আর্জেন্ট টিকিট কেটে দেশে এসেছি। যারা আমার ছেলেকে বাবা ডাক শুনতে দেয়নি তাদের নিজের হাতে শেষ করতে। প্রিন্স শাকত হোসেনের কথা শুনে বলল, বাবা, আমার পরিবারের খুনির কাছে পৌঁছানোর সেই সুযোগটা নষ্ট করে ফেললে। এ তুমি কি করলে? শাকত হোসেন প্রিন্সের কথা শুনে ওখানে বসে পড়ল, মাটিতে হাত বাড়িয়ে দিয়ে বলল,